চারিদিকের ঘটনা প্রবাহ যেরকম দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে, তাতে করে 26-এর দিকে তাকিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কি এবার কনফিডেন্স লুজ করতে শুরু করেছে? কিছুদিন আগেও যদি এই প্রশ্নটা করা হতো, সকলেই হেসে উঠতো। তৃণমূল কংগ্রেস নিজেই বলছিল কনফিডেন্সের সঙ্গে তারা 250 থেকে 260 আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে। অন্যদিকে সাধারণ মানুষ, তাদের মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যে কোথাও একটা সেটিং থিওরি কাজ করছে, সংঘ পরিবার চায় না, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চায় না, সুতরাং এই বাংলায় পরিবর্তন হবে কি করে? কিন্তু একে একে হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির নির্বাচন দেখা এবং তারপর এই রাজ্যে যেভাবে সংঘ মাটি গেড়ে পড়েছিল, সংঘের প্রধান মোহন ভাগবতজি দীর্ঘ 12 দিনের সফর করলেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও বিভিন্ন রকম পজিটিভ যে সাড়াগুলো পাওয়া যাচ্ছে, বিশেষ করে লোকসভায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিবাজ দল বলে দেখে দেওয়া, দল হিসেবে বিজেপির এই যে অ্যাটেম্প, এই সমস্ত কিছু কিন্তু এই রাজ্যের গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে কনফিডেন্স বাড়াচ্ছে যে 26-এ বোধহয় অন্যরকম কিছু হতে পারে। হবে কি হবে না অনেক দূরের কথা, কিন্তু এই প্রসঙ্গে একজনের কথা না শুনলে কিন্তু কিছুতেই পুরো ব্যাপারটা বোঝা যাবে না। তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি মোটামুটি সর্বজ্ঞানী এবং তার কথা না শুনলে পৃথিবীতে এবং ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে ঠিক কিভাবে কি চলছে তা কিন্তু বোঝা যায় না। সর্ব বিষয়ে তার জ্ঞান আছে এবং তিনি 2026 নিয়েও নতুন রকম করে তার মতো জিনিস সামনে নিয়ে এসেছেন। ফলে এই কুণাল ঘোষ যে কথাগুলো বলছেন সেগুলো ডিকোড করা খুব খুব দরকার হয়ে পড়েছে। কেননা দেখুন, রাজনীতিতে যেটা সামনে দেখা যায়, যেটা সামনে বলা হয়, সেটাই তো রাজনীতি নয়। যেটা পর্দার আড়ালে রাখার চেষ্টা করা হয় সেটাই আসল রাজনীতি। আর সেখানে শুভেন্দু অধিকারী এবং বিজেপি সম্পর্কে যে কথাগুলো কুণাল ঘোষ এক এক করে সামনে নিয়ে আসছেন, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব মজার জিনিস বলে বোঝা যাচ্ছে। তো এই কুণাল বাবু কি এমন বলেছেন যার জন্য মনে করা হচ্ছে যে কোথাও গিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কনফিডেন্সটা চলে গেছে? দেখুন, প্রথমেই তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে 2026 সালে বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জিতবেন ভবানীপুর কেন্দ্র থেকে। একদম কোট আনকোট এই কথাটা তিনি বলেছেন। এবার আপনারা বলবেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, চতুর্থবারের জন্য শপথ নিচ্ছেন, তাহলে এর মধ্যে কনফিডেন্স চলে যাওয়ার গল্প কোথায় পাচ্ছেন? গল্পটা এখানেই পাওয়া যাচ্ছে। যে কোনো পশ্চিমবঙ্গে নির্বাচন এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁধা বলি কি? লোকসভা হলে 42টা আসনেই আমি প্রার্থী এবং আমাকে দেখেই ভোট দিন। 294টা আসনেই আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। এবং সেই কনফিডেন্সের জায়গা থেকেই তিনি 2021-এর নির্বাচনে নন্দীগ্রামে গিয়েছিলেন। কেননা তিনি নন্দীগ্রাম আসনে যার উপর ভরসা করতেন সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন এবং জল্পনা হচ্ছিল তাকে নন্দীগ্রাম থেকেই টিকিট দেওয়া হতে পারে। ফলে এই শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু নন, সেইটা প্রমাণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন নন্দীগ্রামে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারপর সেখানে আমরা পা ভাঙার গল্প দেখলাম এবং অনেক কিছু এদিক ওদিক হয়ে যাওয়ার পরও ফাইনালি দেখলাম 1956 ভোটে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ অব্দি মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করেন না শুভেন্দু অধিকারী। তিনি বারবার বলেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এবার 294 আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন, তাকে দেখেই মানুষ ভোট দেন। তাহলে এই যে তৃণমূল কংগ্রেস বলে যে শুভেন্দু অধিকারীর জয়টা সঠিক পথে ছিল না, তিনি নাকি লোডশেডিং এ জেতা নেতা এবং সেই জন্য কোর্টে মামলাও করেছেন, যদিও সেই মামলার শুনানির কোনো ব্যবস্থা তারা করেনি। তো এবারে 2026-এ তৃণমূল কংগ্রেস জিতছে, ড্যাংডিঙিয়ে জিতছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। তাহলে ওই যে 2021-এ শুভেন্দু অধিকারীর জয়টা ফ্লুক ছিল, এটা প্রমাণ করার এত বড় চান্স মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছেড়ে দিচ্ছেন? কেন ভবানীপুর, যে আসনের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারেন না, তার বাইরে যাওয়ার হিম্মত তিনি দেখাচ্ছেন না? 294 আসনেই তিনি প্রার্থী, তো তাকে দেখি মানুষ ভোট দেয়। তো সুতরাং পশ্চিমবঙ্গে যে আসনে তিনি দাঁড়াবেন সেই আসন থেকেই তো তিনি ড্যাংডিঙিয়ে জিতবেন, তাকে দেখি মানুষ ভোট দেবে। তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসছে। তাহলে ভবানীপুর আসনের বাইরে বেরোনোর সাহসটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারছেন না। দেখাতে পারলে কুণাল ঘোষ এই কথা তো বলতেন না যে ভবানীপুর থেকেই জিতবেন, অর্থাৎ বাবা এইখানটা আমার টেরিটরি তৈরি করে নিয়েছি,
আমার কিছু ভোট আছে, আমি এখানে সংগঠনটাও সাজিয়ে নিয়েছি, এইখানে দাঁড়ালে আমি মোটামুটি জিতে যেতে পারি। নন্দীগ্রামে গিয়ে জিতবো কি জিতবো না ওই রিস্কে যাওয়ার দরকার নেই। আবার আমাকে আমি যদি জিতেও যায়, দল যদি জিতেও যায়, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলবে কি দরকার, তার থেকে ভবানীপুর থেকেই জিতি, সেফ আসন। এইরকম একটা ভাবনা চিন্তা তিনি করছেন নাকি? কেন বলতে পারছেন না যে আবারও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে এবং সেইখান থেকে শুভেন্দু অধিকারীকে 1 লাখ ভোটে হারিয়ে দেবেন? কেন বলতে পারছেন না? দেখি বিজেপির কত ক্ষমতা আছে। পশ্চিমবঙ্গের যে কোনো একটা আসনের কথা বলে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে দাঁড়াবেন, সেইখান থেকে জিতবেন, কেননা পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। কুণাল ঘোষ সেই কথা বলতে পারছেন না। অর্থাৎ কনফিডেন্স তলানিতে, এটা স্পষ্ট। ভবানীপুরের বাইরে জেতার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। জিতলে ভবানীপুর থেকেই জিততে পারেন, নাও জিততে পারেন। এই ধারণাটাই তো তৃণমূলের মধ্যে ছড়াচ্ছে। 2 নম্বর, তিনি আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটা শুভেন্দু অধিকারী সম্বন্ধে। লিখে রাখুন, বিরোধী দলনেতার পদটাই থাকবে না, আর নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন, শুভেন্দু অধিকারী পরাজিত হবে। আবারও আপনারা বলবেন, যেই তো শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে হেরে যাবেন বলছেন, তাহলে কনফিডেন্স তলানিতে। আচ্ছা, একটা কথা আবারও সেই একই জায়গায় আসি, যে তৃণমূল কংগ্রেস জিতছে, মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, সবকিছু ঠিক আছে। তাহলে এই শুভেন্দু অধিকারী যার কাছে তিনি হেরেছেন এবং সব সময় কানের কাছে বাজছে আমি শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি হেরেছি, সেই সুমধুর প্রতিশোধটা নেওয়ার জায়গা ছেড়ে দিচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন নন্দীগ্রামে গিয়ে আবার শুভেন্দু অধিকারীকে হারিয়ে দিয়ে তিনি আসছেন না? কেন যেতে পারছেন না সেখানে, যেখানে কুণাল ঘোষ কনফিডেন্ট যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন এবং সেখানে যাকেই পাঠানো হোক তিনি সেখান থেকে জিতবেন, বিধায়ক হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এসে তিনি শপথ বাক্য পাঠ করবেন। খুব ভালো কথা। কিন্তু যদি সেটাই হয়, সেই জায়গায় তো সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল, যে 2021টা ফ্লুক ছিল, আমি প্রমাণ করে দিচ্ছি। এই বারবার বুকের পাটা নিয়ে চ্যালেঞ্জ করেন না, শুভেন্দুর কত বুকের পাটা আছে বলে দিন, দেখুন আমার বুকে কতখানি পাটা আছে, আমি আবার নন্দীগ্রামে যাচ্ছি এবং এবার শুভেন্দুকে আমি হারিয়ে দেখিয়ে দেবো শুভেন্দু অধিকারী কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতির সব। ওই সে কথা বলতে পারছেন না তো। যেখানে কুণাল ঘোষ কনফিডেন্ট নন্দীগ্রামে শুভেন্দু পরাজিত হচ্ছেন এবং যে তৃণমূল বিধায়ক হারাবেন তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আসবেন, তাহলে সেই বিধায়কটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয় কেন? অর্থাৎ এটা শুধুই যে গল্প কথা দিচ্ছেন তার কথা থেকেই তো প্রমাণ হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা খুব ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন, যেটা দেখেও আমার খুব ভালো লাগলো। বলছে বিরোধী দলনেতা পদটি পাওয়ার জন্য যে আসন দরকার, পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় রাজনীতিতে বিজেপি 26 সালে পাবে না, বিরোধী দলনেতার পদটাই থাকবে না। এখানেও একটা বেশ ডাউট আছে। আমরা দেখছি যে বিজেপি যেসব রাজ্যে জিতছে বা জেতার মতো জায়গায় যাচ্ছে, সেখানে উল্টে যারা বিরোধী পক্ষ থাকছে তাদেরই কিন্তু বিরোধী দলনেতার পদটা থাকছে না। যেমন মহারাষ্ট্রের এক্সাম্পল নিয়ে নিন, মহারাষ্ট্রে এতটাই ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে যে সেখানে বিরোধী দলনেতার পদটাই থাকছে না। দিল্লিতেও প্রায় সেরকম অবস্থায় পৌঁছে গিয়েছিল, যেভাবে বিজেপি এগোচ্ছিল হয়তো বিরোধী দলনেতার পদটাই থাকতো না এবং পরের নির্বাচনে হয়তো সেরকমই কিছু একটা হতে যাচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গে এই উদাহরণও আছে যে তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল তখন তাদের বিরোধী দলনেতার পদটা ছিল না। তাহলে তাহলে কুণাল ঘোষকে এটা বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতখানি পট পরিবর্তন আসছে যে এখানে ওটা বিজেপি নয়, তিনি তার দলের কথা বলতে চেয়েছেন, যে সেইখানে কোনো বিরোধী দলনেতার পদ থাকবে না, কারণ সেই সংখ্যক আসনও জুটবে না। সেই আতঙ্ক কি কুড়ে কুড়ে খাচ্ছে? আজ অব্দি তো বিজেপিকে দেখলাম না যে বিরোধী দলনেতার জায়গাটা পায়নি, এরকম কোথাও হয়েছে। একমাত্র তৃণমূলের ক্ষেত্রেই সেটা দেখা গেছে। এমনকি নরেন্দ্র মোদী হাওয়া চললে বিরোধী দলনেতার পদ থাকে না, সেটা আমরা 2014 এবং 2019-এর লোকসভা নির্বাচনেও দেখেছি, যার মধ্যে যে নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেসও লড়েছিল, তা সত্ত্বেও কিন্তু নরেন্দ্র মোদীকে টলাতে পারেনি। তাহলে কি সেই আশঙ্কাটাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছে? আর একটা খুব মজার ইন্টারেস্টিং জায়গা হয়েছে। কি মজার ইন্টারেস্টিং জায়গা হয়েছে? আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গর্জে উঠেছিলেন, তাকে নাকি জঙ্গি টঙ্গি বলা হয়েছে, তিনি এই নিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি লিখছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখবেন। এবং সেই নিয়ে গত বুধবার, আজকে হচ্ছে শনিবার, গত বুধবার সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ এবং বলেন 48 ঘন্টার মধ্যে ক্ষমা চান, না হলে প্রমাণ দিন, জঙ্গিদের সঙ্গে কি যোগ তা বলতে হবে, না হলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। এটা গত বুধবার বলেছেন। বুধবারের পর বৃহস্পতিবার, শুক্রবার, 48 ঘন্টা পেরিয়ে গেছে, আজকে শনিবার, প্রায় 72 ঘন্টা হতে চললো। অর্থাৎ 48 ঘন্টার যে ডেডলাইনটা কুণাল ঘোষ বেঁধে দিয়েছিলেন, সেই 48 ঘন্টার মধ্যে সেই কথা উইথড্র করা
ক্ষমা চাওয়া তো দূরের কথা, শুভেন্দু অধিকারী আর এই নিয়ে কিছু বলেননি। বরং বিজেপির অন্যান্য যারা নেতা নেত্রী আছেন তারা এটা নিয়ে আক্রমণের শান ধার আরো অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং সব থেকে মজার কথা, এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়ে গেছে, সেটা হচ্ছে বাংলায় যিনি এনএসএ রয়েছেন, যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সেই অজিত ডোভাল স্যার, তিনি নিজে এসে পার্সোনাল ভিজিট করে গেছেন। এবং কি কারণে এরকম হাই প্রোফাইল ভিজিট হয়েছে সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব না, এটা জাতীয় নিরাপত্তার ব্যাপার রয়েছে, আন্তর্জাতিক ব্যাপার রয়েছে। কিন্তু অনেকেই বলছেন যে বাংলাদেশ পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে যে জঙ্গি ছেয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের ফলে পশ্চিমবঙ্গ দিয়ে যে অনুপ্রবেশ করছে, গোটা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেই জায়গায় পশ্চিমবঙ্গ থেকে এবার জঙ্গিদের ধরে ধরে বেছে যা ব্যবস্থা করা হবে সেটার ব্লু প্রিন্টটা ঠিক করতেই অজিত ডোভালজি এখানে এসেছিলেন, এই কথা অনেকেই বলছেন। এবং মজার কথা দেখুন, 48 ঘন্টার ডেডলাইন কুণাল ঘোষ বেঁধে দিয়েছিলেন, তারপর 72টা ঘন্টা পেরিয়ে গেছে, শুভেন্দু অধিকারী ক্ষমাও চাননি, কথা উইথড্র করেননি, উল্টে তার দলের নেতা নেত্রীরা সেটা নিয়ে আক্রমণের ধার বাড়িয়েছেন। আর অজিত ডোভাল এসে ঘুরে চলে গেছেন। আর এইটা নিয়ে কুণাল ঘোষ একটাও টু শব্দ করছেন না। বলেছিলেন তো হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে, শুভেন্দু অধিকারীকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়ানোর মতো এখনো তো কিছু করতে পারেননি। কারণ তিনি বুঝতে পেরেছেন বেশি ঘাঁটাতে গেলে অজিত ডোভাল যেখানে এন্ট্রি নিচ্ছেন এবার তাকে ধরেও টানাটানি শুরু হয়ে যাবে। সেই জন্য এই হুঙ্কার দিলেও এখন মিয়াও করে আবার পিছিয়ে আসছেন, এই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করে দিয়েছে। অর্থাৎ কুণাল ঘোষ মুখে এখনো অনেক কথা বলছেন, দলকে চার্জ আপ রাখতে এখনো অনেক কথা বলবেন, এখনো 250-300 আসনের স্বপ্ন দেখাবেন, কিন্তু কোথাও গিয়ে সার্বিক ছবি যেটা তিনি তুলে আনছেন, যেটা ব্যাকগ্রাউন্ড থাকছে, যেখানে ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাটা চলছে, সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কনফিডেন্স কিন্তু ড্রপ করছে, যে কারণে ভবানীপুরের বাইরে বেরোবার ক্ষমতা দেখাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করার ক্ষমতা হচ্ছে না, আর যে কারণে মনে হচ্ছে কোথাও গিয়ে বোধহয় বিরোধী দলনেতার পদটাও থাকবে না, তাদের কপালে এবারে সেটাও জুটবে না। কি বলবেন কুণাল ঘোষের এই কথা নিয়ে? যেটা ডিকোড করলাম সেটাই কি ভেতরের কথা, নাকি কুণাল ঘোষ যেটা বলছেন সেটাই ঠিক? 294 এর মধ্যে 394 আসন নিয়ে বোধহয় এবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনটা ঠিক? তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।